গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছি এর ৪র্থ পর্ব। শুটিং শেষ হওয়ার পর নিজের অফিসে কিছুক্ষণ বসেছিল মিলন। সারাদিন কাজ করে একটু আড্ডা মারতে মাঝে মাঝে ইচ্ছে করে। এই সময় ফকিরবাবু এলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, দাদা নমস্কার। তখন ঘরে সামন্তবাবু ছাড়া আর কেউ নেই। মিলন হাসল। আরে আসুন আসুন, কি খবর আপনার? আমার আর খবর, আপনি ছবি শুরু করছেন অথচ আমি একটা পার্ট পেলাম না। আমার ভাগ্যটা এরকম দাদা। ফকিরবাবু হাত জোর করে রেখেছিলেন। আহা, সবে তো শুরু করেছি। কিন্তু ফকিরবাবু, ফকির কখনো বাবু হয় না দাদা। ফকির ইজ ফকির। ও তাই তো, কথাটা আমি উত্তমবাবুকেও বলেছিলাম। আপনি দয়া করে চেয়ারে বসে কথা বলুন। ফকিরবাবু বিনীত ভঙ্গিতে আদেশ পালন করলেন। ভদ্রলোকের উচ্চতা ৫ ফুটের বেশি নয়। মাথায় ঝাঁকড়া কোঁচকানো চুল, ঠোঁটের ওপর প্রজাপতি গোপ। চট করে চার্লি চ্যাপলিনকে মনে করিয়ে দেয় ওর চেহারা। আপনার সঙ্গে উত্তম কুমারের আলাপ ছিল? সামন্ত জিজ্ঞাসা করল। এ কি রে, ছিল মানে? প্রত্যেক সপ্তাহে একদিন ওর ময়রা স্ট্রিটের বাড়িতে যেতাম। চিড়ে ভাজা আর মোয়া খেতে খুব ভালোবাসতেন। আমায় দেখে বলতেন, আসুন আসুন ফকিরবাবু, কি খবর? আমি বলতাম, দাদা, ফকির কখনো বাবু হয় না। শুনে হো হো করে হেসে উঠেছিলেন। হাসতে হাসতেই বলেছিলেন, বেনু দেখো, ফকির মাইনাস বাবু এসেছেন। তারপর? সামন্তর চোখ বিস্ফারিত। সত্যিকারের সজ্জন ছিলেন। আমায় বলতেন, কে আপনাকে ছবিতে নিচ্ছে না বলুন, আমি বলে দেব। আর আজকালকার হিরোদের দেখুন, বাপের বয়সী এই আমাকে দেখে ইয়ার্কি করে। এই ফকরে, এদিকে আইবে। ফকিরবাবুর গলা ধরে এলো। অভিনয় আমার নেশা। সেই নেশার টানে এখনো টালিগঞ্জে আসা বন্ধ করতে পারিনি দাদা। আপনি কতগুলো ছবিতে অভিনয় করেছেন? মিলন জিজ্ঞাসা করল। 185। সে কি এত? তার মধ্যে ৩৫টা ছবিতে কাজ করে টাকা পেয়েছি। বাকিগুলোর টাকা প্রোডাকশন ম্যানেজাররা পাইট খাবে বলে মেরে দিয়েছে। সে কি? সে সময় ওরকম হতো। আপনি থাকেন কোথায়? স্টুডিও থেকে হাওড়া স্টেশন ১ ঘন্টা। সেখান থেকে ট্রেন ধরে আরও ১.৫ ঘন্টা গিয়ে বাসে উঠতে হবে। আধ ঘন্টার বাস। তারপর সাইকেলে ২০ মিনিট আমাদের গ্রাম। তা হল গিয়ে ৩.৫ ঘন্টা। ওটা ৪ ধরুন। সে কি এত দূর থেকে যাতায়াত করেন? সন্ধ্যায় ৭টার পর শুটিং শেষ হলে পারি না। লাস্ট বাসটা রাত ৯:৩০ চলে যায়। সে রাতে কলকাতায় ভাগ্নের বাড়িতে থাকি। তখন মদনের মা খুব চিন্তা করে দাদা। চিন্তা করতে করতে ৪৩ কেজি হয়ে গেছে। মদনের মাকে আর বলবেন না। চরিত্র রক্ষা করার জন্যে আমার পিতৃদেব মাত্র ২২ বছর বয়সে যে ১৫ বছরের কাপড়ের পুটুলিকে আমার ঘাড়ে চাপিয়ে গিয়েছিলেন, যে পুটুলি একের পর এক ৫টি সন্তানের জন্ম দিয়ে আমার হাড়ে দুব্য গজিয়ে দিয়েছে, তার নাম মদনের মা। সামন্ত যেন বুঝতে পারল। আপনার স্ত্রী? এ দেখছি টিউবলাইট, লেটে জ্বলে। আচ্ছা দাদা, আর বিরক্ত করব না, একটু মনে রাখবেন। উঠি উঠি ভাব করল ফকিরবাবু। মিলন বলল, এখন তো সবে ৬টা। হাতে যখন সময় আছে তখন আপনার মদনের মা সম্পর্কে কিছু বলুন না। কি বলবো দাদা, মানুষটার একটাই শখ, আর সেটা আমি মেটাতে পারলাম না। কি শখ? উনি রোজ ঠাকুর ঘরে গিয়ে পাঁচালি পড়েন। ঠাকুর তুমি কত নিষ্ঠুর, এত মেয়ের স্বামী নিলে আমায় কেন করো ফুতুর। ঠাকুর তুমি কত নিষ্ঠুর। মিলন হকচকিয়ে যায়। এ কি বলছেন? মাথা নাড়েন ফকিরবাবু। ওর কোনো দোষ নেই দাদা। আমাদের পাশের গ্রামটার নাম বিধবা গ্রাম। 90% মেয়ে ছেলে বিধবা। কেন? সামন্ত উত্তেজিত। স্বামীরা সব রেলে কাজ করত। ২১ বছর বয়সে আমিও রেলের চাকরিতে ঢুকি। রেলের নিয়ম হল, চাকরি করতে করতে স্বামী মারা গেলে বিধবা বউ চাকরি পাবে। তা ধরুন স্বামী মাইনে পায় ৫,০০০। সে মারা গেলে বিধবা পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সব বিধবা পাবে, প্লাস একটা চাকরি। সব যোগ করলে মান্থলি ইনকাম বেড়ে ৭,৫০০ হয়ে যাবে, প্লাস একটা খাওয়ার লোক কমে যাবে। তা ধরুন ৪০-এর নিচের কোনো রেলকর্মীর বউ স্বামী একটু বেশি অসুস্থ হলেই
বিআর সিং হাসপাতালে নিয়ে যায়। ওটা রেলের হাসপাতাল। ভর্তি করে ডাক্তারবাবুকে গিয়ে ধরে। ডাক্তারবাবু, বেশি দিতে পারবো না, 5,000-এর ব্যবস্থা করুন। ডাক্তার বলেন, না না, 5-এ হবে না, 10 আনুন। তাই আনা হলো। রাত 2টোয় ঘোষণা করা হলো 3 নম্বর ওয়ার্ডের 7 নম্বর পেশেন্ট চলে গেছে। মিলন বিশ্বাস করতে পারছিল না। এ কি বলছেন? একেবারে সত্যি কথা। বিধবার বয়স যদি 35-এর নিচে হয়, তাহলে অফিসের ঠাকুরপোর শ্রাদ্ধ চুকে যাওয়া মাত্র তাকে নিয়ে যাবে বড় সাহেবের কাছে। স্যার, অরিজিনাল বিধবা, ভেরি আনফর্চুনেট, এখনই চাকরি দিন। সাহেব বলবেন, আরে এখনও 300 বিধবা লাইনে ওয়েট করছে। অফিসের ঠাকুরপোরা বলবে, তারা সব অ্যাবভ 40, আমরা ইন্টারেস্টেড নই। একে চাকরি না দিলে বাড়ি ফিরতে পারবে না চাদু। অতএব বৌদির চাকরি হয়ে গেল। প্রথম দিন সাদা শাড়ি পরে অফিসে এলেন তিনি। এসে অ্যাটেন্ডেন্স খাতার উপর কেঁদে ভেঙে পড়লেন। জলে জলে সেই পাতার সব লেখা মুছে গেল। ঠাকুরপোরা এটা শিখিয়ে দিয়েছিল তাকে, যাতে হাজিরা খাতায় তাদের অনুপস্থিতির রেকর্ডটা নষ্ট হয়ে যায়। তা বৌদি চাকরিতে যোগ দিলেন, কিন্তু কোনো কাজ জানেন না। কিন্তু কোনো ক্ষতি নেই। প্রতি সপ্তাহে তার সাদা শাড়িতে রং লাগা শুরু হলো। মাস 2-এর মধ্যে ছাপায় ফুল ফুটল। টিফিনের সময় অফিসের বাইরে খাবারের দোকানগুলোর সামনে যেতেই এক ঠাকুরপো কাটলেট নিয়ে এগিয়ে আসে তো আরেক ঠাকুরপো বলে, বৌদি, আপনাকে এই ফ্রাইটা খেতেই হবে, প্লিজ। আবার কোনো কোনো ঠাকুরপো ম্যাটিনি শোয়ের টিকিট দেখায়। বৌদি বলেন, কি করে অফিস থেকে বেরোবো ভাই? ঠাকুরপো পরামর্শ দেয়, বসকে বলুন শরীর খারাপ। ওই মেয়েদের যে শরীর খারাপ হয়, ওটা শুনেও আটকাবে এমন কোনো অফিসার রেলে জন্মায়নি। ব্যাস, বৌদি চলল সিনেমায়। এইসব তো আর বিয়ের পর কখনো কপালে জোটেনি। ফলে 45 কেজি নিয়ে ঢুকে 60 কেজি হয়ে যেতে সময় লাগল না তার। একটা কথা বলি দাদা, আর কয়েক বছর পর রেলে বিধবা আর খেলোয়াড় ছাড়া অন্য কাউকে দেখবেন না। আর এই বিধবারা চাকরি করবে তাদের 80 বছর বয়স পর্যন্ত। কারণ বিধবা হওয়ার পর যখন চাকরিতে ঢোকে, তখন যার 50, সে বয়স বলে 28। বার্থ সার্টিফিকেট নেই তো, এফিডেভিট করলেই চলে যায়। হাওড়া স্টেশনে এক দিদিমা চেকার আছে, পোকলা মুখের টিকিট চায়। তাই এইসব দেখে শুনে মদনের মায়ের তো বাসনা হতেই পারে যে সে বিধবা হয়ে ওজন বাড়াতে আমার জায়গায় চাকরি করতে যাবে। পাশের গ্রামে অত বিধবা, তবু সে বিধবা হতে পারল না। ব্যাপারটা মনে এলে এত খারাপ লাগে যে কি বলবো। ওকে বিধবা হওয়ার সুযোগ না দিয়ে আমি চাকরি থেকে অবসর নিয়ে ফেললাম। আর ওর চান্স থাকল না চাকরি পাওয়ার। আচ্ছা দাদা, আজ উঠি। ফকিরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। মিলন বলল, আপনি কাল একবার আসতে পারবেন? শিওর। তাহলে আসুন, 3 দিনের কাজ আছে, আপনাকে লাগবে। সত্যি বলছেন? বাহ, মিথ্যে বলবো কেন? কিন্তু দাদা, আমি কিন্তু 500 টাকার নিচে কাজ করি না। আপনাকে আমরা 1000 দেব। সত্যি? আপনি ভালো লোক। আচ্ছা, আপনি নতুন মেয়েকে নায়িকা করেছেন না? কি সাহস আপনার! শুনলাম খুব ভালো করছে। আসুন না সেটে, এসে দেখুন। নিশ্চয়ই দেখব, চলি। একটা কথা ফকিরবাবু, আপনার স্ত্রী ছবি দেখেন তো? কয়েক মুহূর্ত ভাবলেন ফকিরবাবু, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। না। কেন? আপনার ছবিও দেখেন না? না, আমি তো ছবিতে চাকর বাকরের রোল করি। ও লোকমুখে সেটা শুনেছে। আমাকে চাকর বেশেও সহ্য করতে পারবে না। ফকিরবাবু চুপচাপ বেরিয়ে গেলেন। প্রডিউসার গাড়ি দিতে চেয়েছিলেন, মিলন রাজি হয়নি। পুরনো অভ্যেসটা নষ্ট হয়ে গেলে পরে বিপদে পড়তে হবে। সামন্তর সঙ্গে অফিস ঘর থেকে বেরিয়ে সে স্টুডিওর ওই বিখ্যাত বেদির পাশে এসে দাঁড়িয়ে বলল, দেখো সামন্ত, এই ফকিরবাবুকে দেখে বোঝাই যায় না তিনি নিজেকে নিয়ে এমন রসিকতা করতে পারেন। স্ত্রী ওর মৃত্যু চাইছিলেন চাকরির জন্যে। এটা নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো না? বরং মনে রেখো, ওকে চাকর চরিত্রে ভদ্রমহিলা সহ্য করতে পারেন না। তার মানে ফকিরবাবুকে তার স্ত্রী কতখানি ভালোবাসেন। হ্যাঁ দাদা, লোকটার সম্পর্কে ধারণা বদলে গেল, সামন্ত বলল। ওরা দাঁড়িয়েছিল যে বেদিটির পাশে, সেখানে এককালে রবীন্দ্রনাথ এসেছিলেন। একটা ছাউনি করা আছে। বিকেলে আসলে নামী অভিনেতারা এককালে ওখানে জড়ো হতেন আড্ডার জন্যে। এখন অযত্নে পড়ে আছে। মিলন যে সময় প্রথম সিনেমা লাইনে এসেছিল, তখনও শিল্পীদের নিজেদের মধ্যে সম্পর্ক আন্তরিক ছিল। বয়স্করা শ্রদ্ধা পেতেন,
ছোটদের সমস্যায় বয়স্করা পাশে এসে দাঁড়াতেন। এখন আর ওসব কেউ চিন্তা করে না। এই সময় স্টুডিওতে গাড়িটা ঢুকল, প্রযোজকের গাড়ি। এই সময়ে তার এখানে আসার কথা নয়। কোনো সমস্যা হয়েছে ভেবে এগিয়ে গেল মিলন। দরজা খুলে নিচে নেমে প্রযোজক বললেন, আরে তুমি এখন এখানে? এই বাড়ি যাচ্ছিলাম। আপনি কি আমার কাছে এসেছেন? সন্ধ্যের পর তোমাকে আমার দরকার হবে কেন? হ্যাঁ, তোমার নতুন নায়িকার মতলব কি বলো তো? তার জন্যে ফ্ল্যাট ঠিক করে দিলাম, অথচ সে এখনো যাচ্ছে না। এদিকে চারপাশ থেকে আমাকে শাসানো হচ্ছে আমি ভুল করেছি। ফ্ল্যাটের ব্যাপারে আমি ওর সঙ্গে কথা বলবো, কিন্তু ছবি রিলিজ হলে দেখবেন যারা আজ আপনার কান ভারী করার চেষ্টা করছে তারা কথা গিলতে বাধ্য হচ্ছে। ওর কাজে আমি সন্তুষ্ট। মিলন বেশ জোর দিয়ে বলল, ঠিক আছে, তুমি যাও, কাল তো শুটিং আছে। প্রযোজক বললেন। অতএব মিলন এগুলো গেটের দিকে। সামন্ত দৌড়ে পাশে এসে বলল, কি ব্যাপার দাদা? প্রযোজক কোন ধান্দা এই সময় স্টুডিওতে এসেছেন? আমাকে বলতে চাইলেন না। আপনি একটু অপেক্ষা করবেন, আমি দেখছি উনি কার কাছে যাচ্ছেন। কি দরকার সামন্ত? উনি এলেনে পুরনো লোক, অনেকের সঙ্গেই জানাশোনা আছে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। তা নিশ্চয়ই পারেন। এখন রাত 7:30, স্টুডিও প্রায় ফাঁকা। এই সময় উনি কখনো আসেন না। মনে হচ্ছে কোনো গোলমাল হবে। আপনি ওই বেদের কাছে গিয়ে একটু দাঁড়ান, আমি আসছি। সামন্ত চলে গেল। ব্যাপারটা পছন্দ হল না মিলনের। যে কোনো লোক তার নিজস্ব প্রয়োজনে কোথাও গেলে এরকম খোঁজখবর নেওয়া ঠিক নয়। সামন্তের সব ব্যাপারে কৌতূহল, আর এই কৌতূহলের খবর জানলে প্রযোজক নিশ্চয়ই রুষ্ট হতে পারেন। মিলন দেখল 3টে মেয়ে ভেতর থেকে হাঁটতে হাঁটতে আসছে। এরা সবাই এক্সট্রার কাজ করে। বেদির পাশে দাঁড়িয়ে থাকায় অন্ধকারে তারা মিলনকে দেখতে পায়নি। একজন বলছিল, ইস, বলে কি, ডে নাইট 300 টাকা দেবে, আমরা কি ফেল না? এর আগের বার আউটডোরে 500 টাকা দেবে বলে 200 দিয়েছিল। ঝগড়া করতে বলল, রাতের বেলায় তো তোমাদের কাজে লাগানো হয়নি। ওই প্রোডাকশন ম্যানেজারটা না 1 নম্বরের হারামি। দ্বিতীয়জন বলতে বলতে চলে গেল। টালিগঞ্জের সিনেমায় মাঝে মাঝেই এমন মেয়ে দরকার হয় যাদের মুখে কোনো সংলাপ নেই। তারা হয় কাজের মেয়ে অথবা সখীর দল। বিয়েবাড়ির ভিড় বাড়াতেও তাদের প্রয়োজন। এরা তেমন সুন্দরী নয়, অনেকে তো দেখতে বেশ খারাপ। ওইরকম কোনো দৃশ্য থাকলে ওদের ডাক পড়ে। প্রোডাকশন ম্যানেজার ঝাড়াই বাছাই করে সহকারী পরিচালকের কাছে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ ক্যামেরার সামনে থাকলে ওদের 150-200 দেওয়া হয়। এইরকম কয়েকটা কাজ পেলে ওদের সংসার চলে। মিলন জানে কেউ কেউ টাকার লোভ দেখিয়ে ওদের অপব্যবহার করে, বিশেষ করে যাদের শরীর স্বাস্থ্য ভালো। যারা লোভী হতে চায় না তাদের কাজ কমে যায়। এই দুটো মেয়ের জন্য কষ্ট হচ্ছিল মিলনের। তারপরেই সে খেয়াল করল কথাটা। পৃথিবীর নির্যাতিতা মানুষের দুঃখ দূর করার ইজারা নিয়ে সে বসে নেই। কথাটা বলেছিলেন একজন বিখ্যাত অভিনেতা। উত্তম কুমার যখন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছেন তখন ইনিও নায়ক চরিত্রে অভিনয় করছেন। সে সময় দুজনের অভিনয় ক্ষমতা নিয়ে তর্ক বিতর্ক চলত। ক্রমশ ইনি চলে এলেন চরিত্রাভিনয়ে। সামান্য কিছু ম্যানারিজম ছাড়া অভিনেতা হিসেবে ছিলেন অনবদ্য এবং মানুষ হিসেবে অতুলনীয়। কলাকুশলীদের বিপদে পাশে দাঁড়াতেন। তিনি বলেছিলেন, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না মিলন। যে শিল্পী নয় তাকে শিল্পী বানাবার চেষ্টা করছো কেন? পৃথিবীর নির্যাতিত মানুষের দুঃখ দূর করার ইজারা নিয়ে বসে আছো নাকি? সামন্ত ফিরে এলো বেশ উত্তেজিত হয়ে। চলুন দাদা, পা চালান। কেন? মিলন হাঁটা শুরু করল। বাইরে বেরিয়ে বলছি। স্টুডিওর গেটের বাইরে আসতেই ট্যাক্সি পাওয়া গেল। অন্যদিন এখান থেকে বাসে উঠে মিলন। বাস খালি পাওয়া যায়। আজ সামন্তর উত্তেজনা দেখে সে ট্যাক্সি নিল। ট্যাক্সিতে বসে সামন্ত বলল, উনি কার সঙ্গে দেখা করতে এসেছেন জানেন? আমরা ভেবেছিলাম কোনো সম্পর্ক নেই। কার সঙ্গে? মিসেস দত্ত। সে কি, উনি এখনো স্টুডিওতে আছেন? হ্যাঁ, ফেলুবোসের ছবির হিরোইন মেকআপ রুমে বসে আছেন। আমাদের প্রযোজক সেখানে ঢুকতেই গোলাগুলি শুরু হয়ে গেল। তার মানে? মেকআপ ম্যান তখনও ভেতরে ছিল। তার সামনে মিসেস দত্ত বললেন, তুমি ভেবেছ কি আমাকে একবারও না জানিয়ে নতুন মেয়েকে নায়িকা করে ছবি বানাচ্ছ? কেন? আমি কি পুরনো হয়ে গিয়েছি? প্রযোজক বললেন, তুমি বুঝতে পারছ না কেন? এতে আমার কোনো হাত নেই। মিলন যাকে পছন্দ করেছে তাকেই নিতে হয়েছে। মিসেস দত্ত আরও গলা তুললেন, ইয়ার কি, তোমার টাকা আর মিলন পছন্দ করবে? নাকি আমি ঘুমিয়েছিলাম আর মিলন আবার হাতের গড়গড়ায় তামাক খেয়ে গেল? আমি কোনো কথা শুনতে চাই না। মেয়েটাকে বাদ দাও।
সামন্ত এক নিঃশ্বাসে বলে গেল। মিলনের বুকে ধক করে উঠল। তারপর প্রযোজক বললেন, কয়েকদিন শুটিং হয়ে গিয়েছে, কি করে বাদ দেব? আমি ওসব জানি না। শুটিং হয়েছে তো কি করা যাবে? লাখখানেক নষ্ট হবে, তার বেশি তো নয়। কিন্তু ওই চরিত্রে কে করবে? কেন, আমি কি মরে গেছি? না না, তবে বয়সে তোমাকে মানাবে না। মেকআপে বয়স কমিয়ে নেব। আমার স্কিন টোন কি খারাপ? না, তা নয়, তুমি একটু ভারী হয়ে গেছ। প্রযোজক বললেন, নইলে তোমাকে বাদ দিয়ে নতুন নেওয়ার কথা কি ভাবতে পারি? আমাকে জানাওনি কেন? আসলে এত ঝটপট সব হয়ে গেল। তুমি তো আমার আগের দুটো ছবির হিরোইন করেছ, করনি? প্লিজ রাগ করো না। মেয়েটার সঙ্গে কত দূরে গিয়েছ? 1 ইঞ্চিও না, মাইরি বলছি। তোমার বিকল্প আমি ভাবতে পারি না। এই অবধি বলার পর মেকআপম্যানকে ঘর থেকে বের করে দিয়েছে ওরা। সামন্ত মাথা নাড়ল। কি হবে দাদা? কিসের কি হবে? প্রযোজক যদি মিসেস দত্তকে ঢোকাতে চান, আমি বেরিয়ে যাব। ওর মেয়ের বয়সী চরিত্রে ওকে নিতে পারব না। আপনি বেরিয়ে গেলে আমি না খেয়ে মরব দাদা। তার চেয়ে প্রযোজককে বোঝালে হয় না? উনি নিজে থেকে না বললে কি করে বোঝাবে? তুমি যে মেকআপম্যানের কাছ থেকে শুনেছ, এটা বলতে পারবে? রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়েছিল মিলন। এই সময় বেল বাজল। ওর স্ত্রী বলল, এত রাতে কে এলো? মিলন বলল, আমি দেখছি। দরজা খুলে সে হতভম্ব। প্রযোজক দাঁড়িয়ে আছেন। আপনি? আসুন আসুন। এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। শোনো, কাল সকালের ফ্লাইটে আমি বাইরে যাচ্ছি। টাকা পয়সার সব ব্যবস্থা করে যাচ্ছি, যাতে তোমার শুটিংয়ে এর কোনো সমস্যা না হয়। মন দিয়ে কাজটা করো। আপনি কবে ফিরবেন? বলতে পারছি না, মাসখানেক লাগতে পারে। ঠিক আছে। প্রযোজক ঘুরে দাঁড়ালেন। বাইরে তার গাড়ি রয়েছে। কয়েক পা এগিয়ে আবার পেছনে তাকালেন। মিলন, মেয়েটার ব্যাপারে তুমি স্যাটিসফাইড তো? কোন মেয়ের কথা বলছেন? আমাদের নতুন হিরোইন। হ্যাঁ, নিশ্চয়ই। এ ছবি ওকে জনপ্রিয় করবেই। তাহলে ঠিক আছে। প্রযোজক চলে গেলেন। মিলনের আচমকা মনে হল ভদ্রলোক পালাচ্ছেন। মিসেস দত্ত খবরটা জানেন না। সকালে ঘুম থেকে উঠে অদিতি চিৎকার শুনল। মেসের 2 কাজের মাসি নিজেদের মধ্যে ঝগড়া করছে। সে পাশ ফিরে শোয়ার চেষ্টা করল। এই সময় কানে এলো পাশের খাটের মেয়েটির গলা। অদিতিদি। অদিতি তাকাল। মেয়েটি মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা খবরের কাগজ। মেয়েটি বলল, তুমি সিনেমায় নেমেছ? মেয়েটির গলার স্বরে এত উত্তেজনা ছিল, ঘরের তৃতীয় মেয়েটি বিছানা ছেড়ে চট করে উঠে বসল। অদিতি একটু অস্বস্তিতে পড়ল। হঠাৎ? এই দেখো, তোমার ছবি বেরিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। মেয়েটি খবরের কাগজে গিয়ে দিল। কাগজের পাতায় চোখ রাখল অদিতি। বাংলা ছবিতে নবাগতা অদিতি। নিচে তার ছবি, অনেকটা বড়। মেয়েটি গড়গড় করে চেঁচিয়ে ছবির পাশে ছাপা খবর পড়তে লাগল। প্রথম দিনের কাজ খুব ভালো হয়েছে এবং পরিচালক মিলন মনে করেন অনেকদিন পরে বাংলা ছবির নায়িকার অভাব অদিতি মেটাতে পারবে। তৃতীয় মেয়েটি জিজ্ঞাসা করল, কত টাকা দেবে গো? জানি না, বলে অদিতি বাথরুমে চলে গেল। সে বুঝতে পারছিল এখনই এই খবরটা সমস্ত মেসে ছড়িয়ে যাবে। শুধু মিস কেন, তার পরিচিত সব মানুষই জেনে যাবে সে সিনেমায় নেমেছে। একটা কাগজে যখন ছাপা হয়েছে, তখন অন্য কাগজ কি না ছেপে থাকবে? তার মানে ছবিটা সেই লোকটাও দেখবে। দেখে ছুটে আসবে মেসে। শরীর হিম হয়ে গেল অদিতির। লোকটাকে এড়িয়ে যেতেই হবে, যেমন করেই হোক। বাথরুম থেকে বেরিয়ে ঘরের দিকে পা বাড়াতেই ম্যানেজারকে ওপরে উঠে আসতে দেখতে পেল সে। হাত তুলে তাকে থামতে বললেন তিনি। কাছে এসে গম্ভীর গলায় বললেন, আপনি টাকাটা আজই নিয়ে যাবেন। হঠাৎ? দেখুন, এই মেসের আইন অনুযায়ী আমি আর আপনাকে 1 মাসের অগ্রিম ফেরত দিতে বাধ্য নই। তবু দিচ্ছি, কারণ কোনো ঝামেলা চাই না। আমি আপনার কথা বুঝতে পারছি না, অদিতি বলল। মেসে ঢোকার সময় একটা ফর্মে সই করেছিলেন, যদি আপনার বিরুদ্ধে পুলিশ কেস হয়, অসামাজিক কাজে জড়িয়ে পড়েন বা আপনার চরিত্রহানির কারণে অন্য বোর্ডারদের অসৎ পথে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনাকে অগ্রিম ফেরত না দিয়ে মেস ছেড়ে যেতে বলা হবে। মনে আছে? আছে, কিন্তু এর কোনোটা আমি করেছি বলে মনে হয় না। আপনি জেনে শুনে যদি অন্ধ সাজতে চান, তাহলে আমার বলার কিছু নেই। আপনার ছবি আজ কাগজে ছাপা হয়েছে। আপনি সিনেমায় নেমেছেন। সিনেমা লাইন কীরকম তা তো সবাই জানে।
আমি আর কথা বাড়াতে চাই না, টাকাটা নিয়ে আজই সিট খালি করে দেবেন। ম্যানেজার চলে গেলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অদিতি। তারপর নিজের ঘরের দিকে পা বাড়াল। সত্যজিৎ, মৃণাল, ঋতিক ঘটকরা কি এক চুল মানসিকতা বদলাতে সাহায্য করেননি? সিনেমা এখনও চরিত্রহীনদের আস্তানা? ঘরে ঢোকা মাত্র সে অবাক হল। আরও ৩ জন মেয়ে এসে বসে আছে তার অপেক্ষায়। নতুন ৩ জন তাকে দেখামাত্র একের পর এক প্রশ্ন শুরু করল। অদিতি বলল, একসঙ্গে বললে আমি কয়টা জবাব দেব? একজন যে কোন অফিসের টেলিফোন অপারেটর, খুব সাজে, নিজেকে সুন্দরী ভাবে এবং রাত 10টার আগে মেসে ফেরে না, সে বলল, কি করে চান্স পেলে ভাই? এক ভদ্রমহিলার কাছে জিনিস বিক্রি করতে গিয়েছিলাম। ওর স্বামী সিনেমার পরিচালক, তিনি নতুন মুখ খুঁজছিলেন। আমার চেহারার সঙ্গে তার ভাবনা মিলে গেল। ব্যাস এইটুকু? হ্যাঁ ভাই, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না। এসব ব্যাপার সিনেমায় হতে পারে, কিন্তু জীবনে হয় না। তোমাকে চেনে না, জানে না, বইয়ের কথায় একেবারে নায়িকার ভূমিকায় নামিয়ে দিল। অসম্ভব। আসল কথাটা বলো না। এইটাই আসল কথা। তুমি যদি ভাঙতে না চাও তো আলাদা কথা। আসলে কি জানো, ঠিকঠাক লোক না পেলে পস্তাতে হয়। আমার এক বান্ধবী সিনেমায় নামবে বলে টালিগঞ্জে গিয়েছিল। সেখানে একজনের সঙ্গে আলাপ হয়। সে চান্স পাইয়ে দিবে বলে ডিরেক্টর প্রডিউসারদের কাছে নিয়ে যেত। সবাই ও সর্বনাশ করেছে, কিন্তু কেউ চান্স দেয়নি। তুমি আসল লোকে বরাজ্জোরে পেয়ে গেছো বলে উতরে গেলে। লোকটার সঙ্গে আলাপ করিয়ে দেবে? আলাপ করালে কি করবে? গলা শক্ত হয়ে গেল অদিতির। যদি সত্যি চান্স দেয়, তাহলে যা চাইবে তাই দিতে আমি রাজি। পাবো যখন, তখন দেব না কেন? বাহ, ভালো, ঠিক আছে, সেরকম লোকের সন্ধান পেলে তোমাকে বলবো। এই সময় কাজের মাসি এসে বলল, একজন ডাকতে এসেছে। অদিতির বুকের বাতাস যেন আচমকা থেমে গেল। কে? সেদিন এসেছিল, নাম বলেনি। অদিতি নিচে নেমে এলো। দরজার সামনে সেই লোকটি দাঁড়িয়ে আছে, যে তার কাছে প্রডিউসারের চিঠি নিয়ে এসেছিল। স্বস্তি পেল সে। দিদি, সাহেব জানতে চাইলেন আপনি কি ফ্ল্যাটে যাবেন না? কেন? তাহলে সাহেব ফ্ল্যাটটা ছেড়ে দেবেন। আমি যাব, আমার শুটিং আজ বিকেলে। আমি এখনই যেতে চাই। বেশ, চাবি আমার কাছে আছে। আপনার মালপত্র কি অনেক হবে? না, একটা সুটকেস আর ওয়েডিং। তাহলে গাড়ির ডিকিতেই হয়ে যাবে। অদিতি ঘরে ফিরে এসে জিনিসপত্র গোছাতে লাগল। এখন ঘর খালি। পাশের খাটের মেয়েটি শুধু খবরের কাগজ পড়ছিল। বলল, তুমি কোথায় যাচ্ছ? বলেছিলাম তো, মেস ছেড়ে দিচ্ছি। আজই? হ্যাঁ। অদিতি কাজ করতে করতে বলল, একটা ফ্ল্যাটে থাকব। একা? আমি আবার দোকা পাবো কোথায়? আমাকে সঙ্গে নেবে? কাতর গলায় বলল মেয়েটি। অদিতি চোখ তুলে তাকাল। শ্যামলার রোগা মেয়ে, ওর অবস্থা খুব খারাপ, অথচ মেয়েটির স্বভাব বেশ ভালো। অদিতি জিজ্ঞাসা করল, তুমি যাবে? মেয়েটি এগিয়ে এসে ওর হাত ধরল। আমাকে বাঁচাও দিদি, সামনের মাস থেকে মেসের টাকা দিতে পারবো না। চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, একটা কাজও পাচ্ছি না। বেশ, তাহলে তুমিও তৈরি হয়ে নাও। তোমার কোনো অসুবিধে হবে না তো? আমাকে অনুরোধ করার আগে প্রশ্নটা করলে না কেন? অদিতি গম্ভীর মুখে বলল, অসুবিধা থাকলে মুখের ওপর না বলে দিতে পারি আমি। মেসের ম্যানেজার জোর করলেন কোথায় যাচ্ছে জানিয়ে যেতে হবে, এটা নাকি নিয়ম। অদিতি সত্যি কথা বলতে চাইছিল না। সে জানে ম্যানেজারকে ঠিকানা দিলে লোকটা এসে যেভাবেই হোক তা জেনে নেবে। শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হল, কৃষ্ণনগরে। আপনি কৃষ্ণনগরে ওকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আপনার আপত্তি আছে? বেশ। এই সুলেখা, তুমি স্বইচ্ছায় মেস ছেড়ে যাচ্ছ? আমি কি বাচ্চা মেয়ে যে অন্যের ইচ্ছায় যাব? তুমিও কৃষ্ণনগর যাচ্ছ? শুনলেন তো, 1 মাসের টাকা ফেরত দিন। অ্যাম্বাসেডর গাড়িতে বসে সুলেখা জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি? রসা রোড, টালিগঞ্জ। তোমার ফ্ল্যাট? আমাকে থাকতে দেওয়া হয়েছে। কত ভাড়া? সেটা এখনো জানি না। অফিস থেকে যেমন বিনে পয়সায় ফ্ল্যাট দেয়, এই ছবিতে কাজ করছি বলে আমায় তেমনই দেওয়া হয়েছে। সুলেখা আর কথা বলল না। অদিতির রাস্তার দিকে তাকাল। গাড়িতে বসে রাস্তা দেখলে কিরকম অচেনা লাগে। সে বলল, সুলেখা, তুমি নিশ্চয়ই মাঝে মাঝে মেসে যাবে দেখা করতে, কিন্তু আমাদের এই ফ্ল্যাটের ঠিকানা কাউকে বলবে না। কেন? আমি চাই না কেউ জানুক। আচ্ছা। তুমি তো শুনলে সিনেমায় অভিনয় করছি বলে
ওই মহিলা কিরকম অশ্লীল প্রস্তাব দিল। যারা আমাকে এরকম ভাববে তাদের আমি ঠিকানা জানাবো কেন? অদিতি চোখ বন্ধ করল। ড্রাইভারই মালপত্র তুলল। 5 তলা বাড়ির 3 তলায় ফ্ল্যাট, লিফট আছে। চাবি খুলে ভিতরে নিয়ে গেল ড্রাইভার। পা রাখতেই মন ভালো হয়ে গেল অদিতির। বিরাট বসার ঘর, 3টে বেডরুম, অ্যাটাচ বাথ, একটা ব্যালকনি। সুলেখা দৌড়ে গেল ব্যালকনিতে। খুব হাওয়া সেখানে। 3 তলা থেকে রাস্তা দেখতে দেখতে উল্লসিত হয়ে চেঁচালো সে, আমরা এখানে থাকব ভাবতেই পারছি না। অদিতি ঠিক করল রাত দিনের কাজের লোক রাখবে না, শুধু একটি ঠিকে লোক যদি সকালে ঘরদোর পরিষ্কার করে বাজার এনে দেয় তাহলেই চলবে। সুলেখাই জোর করল, দিদি আমি রান্না করব, 2 জন মানুষের জন্য কেন রান্নার লোক রাখবে? ঠিকে লোক পাশের ফ্ল্যাট থেকে জোগাড় হয়ে গেল। এই ফ্ল্যাটে সব রকম ফার্নিচার, বিছানাপত্র রয়েছে। যেমন কারো সাজানো সংসারে তারা আচমকা এসে পড়েছে। সুলেখার উৎসাহ বেড়ে গেছে। এরই মধ্যে বাইরে বেরিয়ে সে কাছাকাছি দোকান বাজার দেখে এসেছে। সেই সঙ্গে এনেছে আজকের রান্নার সবজি, মাছ, চাল, ডাল। 12টার মধ্যে রান্নাও হয়ে গেল। মেসের রান্নার তুলনায় অমৃত। সুলেখা যে কি খুশি হয়েছে তা ওর হাবভাব দেখে বোঝা যাচ্ছিল। অদিতি বড় শোয়ার ঘর নিয়েছে, পাশেরটা সুলেখার। কলকাতায় একদম নিজের জন্যে একটা শোয়ার ঘর পাবে তা কল্পনা করেনি সে। খাওয়া দাওয়ার পর বলেই ফেলল সে, এই ফ্ল্যাটে আমার জিনিসগুলো একদম মানাচ্ছে না। কেন? কিরকম গরিব গরিব লাগছে। আমরা তো রাতারাতি বড়লোক হইনি যে পুরনোগুলো ফেলে দেব। আচ্ছা দিদি, একটা কথা বলবো। কি কথা? তোমার কাছে কি ফ্ল্যাটে থাকার কাগজপত্র আছে? কেন? যদি কেউ এসে দেখতে চায়, তুমি যখন থাকবে না তখন যদি এসে বলে তোমরা এখানে কি অধিকারে আছো, তাহলে কি বলবো? কথাটা মাথায় ঢুকল অদিতির। সুলেখা ঠিকই বলেছে। এই ফ্ল্যাটে থাকার ব্যবস্থা প্রডিউসার করে দিয়েছে বটে, কিন্তু কোনো কাগজপত্র তার হাতে নেই। মনে হওয়া মাত্র মন তেতো হয়ে গেল। বসার ঘরে একটি টেলিফোনও আছে, কিন্তু প্রডিউসারের টেলিফোন নাম্বার তার জানা নেই। শুধু প্রডিউসার কেন, অদিতির খেয়াল হল কলকাতার কোনো মানুষের টেলিফোন নাম্বার তার জানা নেই। টেলিফোনের যন্ত্রটা থাকা বা না থাকার মধ্যে কোনো ফারাক এখন নেই। দুপুর 2টোর মধ্যে স্টুডিওতে হাজির হতে বলেছিল সহকারী পরিচালক সামন্ত। 1টার মধ্যে তৈরি হয়ে নিল অদিতি। বাড়ি থেকে যা পড়ে যাচ্ছে তা সবই খুলে ফেলতে হবে মেকআপ নেওয়ার পর। তখন অন্য বেশ। এই সময় টেলিফোন বেজে উঠল। সুলেখা ছুটে এলো। ফোনটা বাজছে। অদিতি থমকে গেল। কে ফোন করছে? কোনো বদমাইশ লোক নয় তো? সঙ্গে সঙ্গে যে মুখটার ছবি চোখের সামনে এলো তার তো এখনও এই ফ্ল্যাটের ফোন নাম্বার জানার কথা নয়। ফোনটা বেজে যাচ্ছে। অদিতি বলল, ফোনটা ধরো না। সুলেখা রিসিভার তুলল। হ্যালো। তারপর কিছু কথা শুনে মাথা নাড়ল। হ্যাঁ আছেন, আপনি ধরুন, ডেকে দিচ্ছি। অদিতি ইশারা জানতে চাইল কে। সুলেখা গলা নামাল, প্রযোজক। অতএব রিসিভার ধরতে হল। হ্যালো। কি ব্যাপার, লাঞ্চ করছিলে নাকি? অনেকক্ষণ রিং হয়েছে। না মানে, বলুন। ফ্ল্যাট কেমন লাগছে? ভালো। সব গুছিয়ে নিয়েছ তো? অবশ্য এর মধ্যে সব কি করে হবে। জাগে, কোনো চিন্তা নেই। তোমার তো 2টোর মধ্যে স্টুডিওতে আসার কথা। 1:45 সময় গাড়ি যাবে। ওখান থেকে আর কতটুকু? আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলো বলো। আমি যে ফ্ল্যাটে রয়েছি তা কিসের ভিত্তিতে? বাহ, তোমাকে তো বলেই দিয়েছি, ছবি রিলিজ না হওয়া পর্যন্ত তুমি স্বচ্ছন্দে থাকতে পারবে। ফ্লপ হলে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু এই সময়ের মধ্যেই যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে তাহলে আমি তাকে থাকার ব্যাপারে কি প্রমাণ দেব? ও, এটা ভাবিনি। ঠিক আছে, ভেবে দেখছি। তুমি আপাতত আমার নাম্বারটা লিখে রাখো, তেমন প্রয়োজন পড়লে ফোন করো। প্রযোজক তার টেলিফোন নাম্বার দিলেন। ফোন রেখে দেওয়ার পর একটু স্বস্তি হল। লোকটাকে তো বলা গেল, আজ সুবিধে পেলে মিলনদাকেও বলতে হবে। প্রযোজক যদিও তার সঙ্গে এখনও খারাপ ব্যবহার করেনি, কিন্তু সেদিন মেকআপ রুমে একজন প্রবীণা অভিনেত্রী বলেছিলেন এককালে ওর মেয়ে সংক্রান্ত দোষ ছিল। আর একজন পরে মন্তব্য করে এককালের বিখ্যাত অভিনেত্রী যিনি এখনও অভিনয় করে যাচ্ছেন, প্রযোজক নাকি তার ভয়ে বোবা হয়ে থাকেন। কিন্তু বাবার বয়সী ওই মানুষটা তেমন কিছু বলা দূরে থাক, কোনো ইঙ্গিতও দেননি।
অন্তত এখন পর্যন্ত। গাড়িতে ওঠার কয়েক মিনিটের মধ্যে স্টুডিওতে পৌঁছে গেল অদিতি। সামন্ত দাঁড়িয়েছিল, হেসে বলল, নতুন ফ্ল্যাট থেকে? অদিতি মাথা নেড়ে হ্যাঁ বলল। কোনো অসুবিধা হচ্ছে না তো? না। যাও তৈরি হয়ে নাও, লাইট প্রায় রেডি। এইটি খুব খারাপ লেগেছিল। অল্প আলাপেই সামন্ত তাকে তুমি বলছে। মিলনদা পরিচালক, বয়সও ঢের বড়। তিনি তুমি বললে তা মেনে নেওয়া যায়। পরে ভুল ভেঙেছিল অদিতির। ফিল্ম লাইনে আলাপ হয়ে গেলেই বেশিরভাগ মানুষ আর আপনি বলে না। এমনকি সহকারী পরিচালক অথবা সহকারী ক্যামেরাম্যানও স্বচ্ছন্দে তুমি বলে থাকে। বয়সে যে ঢের বড় তাকে দাদা বা দিদির সঙ্গে তুমি বলেই কথা বলে। যেখানে যেটা স্বাভাবিক সেটা মেনে না নিয়ে উপায় কি? মেকআপ রুমে সেই বয়স্ক অভিনেত্রী আজ আগেই এসে মেকআপ নিচ্ছিলেন। অদিতিকে দেখে লক্ষণ বলল, দিদি, এবার আমি হিরোইনকে ধরি। হিরোইনকে ধরার জন্য ছটফট করছো লক্ষণ? আরে ভুলে যেও না, আমিও একসময় হিরোইন ছিলাম, গ্ল্যামারাস হিরোইন। মহিলা আয়নার দিকে তাকিয়ে কথা বলছিলেন। তার মুখে বিরক্তি স্পষ্ট ফুটেছিল। লক্ষণ বলল, আপনার তো হয়ে গেছে দিদি। তাছাড়া আপনার মতো ভালো মেকআপ আর কেউ করতে পারে না, আর ইনি মেকআপের কিছুই জানেন না। লক্ষণ যখন অদিতির মেকআপ শুরু করল তখন অভিনেত্রী জিজ্ঞাসা করলেন, শুনলাম খুব ভালো শট দিচ্ছ, তা থাকা হয় কোথায়? রসা রোডে। মিলনবাবু তোমার বাড়িতে যায়? না তো। তা ঠিক, ওর এসব বদনাম নেই। তবে ভাই, প্রডিউসার সম্পর্কে একটু সাবধানে থেকো। পেছনে একজন আছেন যার কথায় উনি উঠবস করেন। অদিতি কিছু বলল না। ভদ্রমহিলা বললেন, এই শোনো একদিন আমার বাড়ি, এই গল্ফ ক্লাবে। সামনের শনিবার তো শুটিং নেই, সেদিন কয়েকজনকে ডাকবো ভাবছি। আমার বাড়িতে পার্টি হচ্ছে শুনলে সবাই যেতে চায়। রাত 2টোর আগে ঠেলেও বের করা যায় না। তুমি গেলে অনেকের সঙ্গে আলাপ হবে, দেখবে কাজের সুবিধা হবে। অদিতি তবু কিছু বলল না। ভদ্রমহিলা বিরক্ত হলেন। মুখে সেলাই দিয়ে বসে আছো কেন? লক্ষণ জবাব দিল, মেকআপের সময় কথা বলা ঠিক নয়। ভদ্রমহিলা কাঁধ ঝাঁকিয়ে চলে গেলেন ঘর থেকে। লক্ষণ বলল, দিদি, ওর খপ্পরে না পড়াই ভালো। লক্ষণকে ভালো লেগে গেল অদিতির। আজ ছবির নায়ককে দেখল অদিতি। এর ছবি এতকাল সিনেমার কাগজে পোস্টার এসে দেখে এসেছে। নাদুস নুদুস, ফোলা ফোলা গাল। এই নায়ককে বাঙালি দর্শকরা একটু একটু পছন্দ করেন বলে উনি গত 15 বছর ধরে করে খাচ্ছেন। মিলন আলাপ করিয়ে দিতেই হাত জোর করলেন নায়ক। নমস্কার, আপনার সাফল্য কামনা করছি। নমস্কার, অনেক ধন্যবাদ। বাহ মিলনদা, তোমার নায়িকা তো বাচ্চা মেয়ে নয়। বাচ্চা হবে কেন, রীতিমতো লড়াই করে বেঁচে থাকা মেয়ে। তাই? নায়ক অদিতির দিকে তাকালেন। একটা পরামর্শ দেব, ওসব লড়াইয়ের গল্প ভুলেও কোনো সাংবাদিককে জানাবেন না। কেন? অদিতি জিজ্ঞাসা না করে পারল না। গ্ল্যামার কমে যাবে, দর্শকরা সেসব লেখা পড়বে আর ভাববে আপনি তাদের স্বপ্নের জগতের মানুষ নন। সুচিত্রা সেন, উত্তম কুমার কখনো পাবলিকের সঙ্গে মিশতেন? কখনোই নয়, দূরত্ব রাখতেন। শুটিং শুরু হল। নায়িকার সঙ্গে নায়কের আলাপ হয়েছে। নায়ক বড়লোকের ছেলে। নায়িকার আর্থিক দুরবস্থার কথা জেনে সে তাচ্ছিল্য করছে। 2বার অপমান হজম করার পর নায়িকা তাকে আক্রমণ করবে। তার অর্থ বা স্বাচ্ছন্দ্য না থাক, সততা আছে, অতএব দারিদ্র্য তার কাছে অহংকার। ক্যামেরা চালু হলে দেখা গেল নায়িকা অনেক স্বচ্ছন্দ। নায়ক ভুল করছেন বারে বারে, তার জন্যে আবার টেক করতে হচ্ছে। শেষ পর্যন্ত তিনি আবিষ্কার করলেন অদিতি নিচু গলায় কথা বলছে বলে তার অসুবিধা হচ্ছে। কিন্তু পরিচালক মিলন অদিতিকে সমর্থন করায় তিনি পরিশ্রম করতে বাধ্য হলেন। শুটিংয়ের পর সামন্ত অদিতিকে একটি খাম দিল। খাম থেকে বের হল প্রডিউসারের প্যাড। তাতে তিনি লিখিতভাবে অদিতিকে তার রসা রোডের ফ্ল্যাটে আগামী 1 বছর স্বাধীনভাবে থাকার অনুমতি দিয়েছেন। এত তাড়াতাড়ি লিখিত অনুমতি দেওয়ার পেছনে অন্য উদ্দেশ্য নেই তো? অদিতি চোখ বন্ধ করল। একজন অভিনেতা বা অভিনেত্রী রূপবান বা রূপবতী হতে পারেন, অভিনয়ও ভালো করতে পারেন, কিন্তু সিনেমার পর্দায় তিনি যে আকর্ষণীয় হয়ে উঠবেন এমন কোনো নিশ্চয়তা নেই। উত্তম কুমার সেই অর্থে সুপুরুষ ছিলেন না, অন্তত সাপমোচন, সাগরিকা ছবির সময় তো নয়। কিন্তু স্ক্রিন প্রেজেন্স বলে যে ইংরেজি শব্দটি রয়েছে তা তার অধিকারে ছিল 100 ভাগ। পর্দায় তাকে দেখামাত্র দর্শকদের মনে একটা ভালো লাগা তৈরি হতো। এই ভালো লাগা যে শিল্পী তৈরি করতে না পারবেন, তিনি যত বড় প্রতিভাবান হন না কেন,
তার জন্যে দর্শক কখনোই ব্যস্ত হবে না। উত্তম কুমার, সচিত্রা সেন, কাবেরী বসু, অপর্ণা সেনের পর প্রসেনজিতের চেহারা পর্দায় ওই ভালো লাগা কিছুটা পরিমাণে তৈরি করে। কিন্তু প্রতিভার সবই যদি স্ক্রিন প্রেজেন্সের রাজজোটক হয়, তাহলে শিল্পীর চারপাশে গ্ল্যামারের বলয় সহজেই তৈরি হয়ে যায়। মিলনের মনে হচ্ছিল অনেক অনেক দিন পর বাংলা ছবি এরকম একজন অভিনেত্রীকে পেতে চলেছে, আর তার আবিষ্কারক হিসেবে সে চিরদিন গর্ব অনুভব করতে পারবে। অদিতির কাজের প্রশংসা স্টুডিও থেকে অন্য স্টুডিওতে একটু একটু করে ছড়িয়ে পড়ছিল, ফলে কৌতূহল বাড়ছিল। কয়েকজন পরিচালক নানান ছুতো করে শুটিং দেখে গেছেন, তবে বেশিরভাগই অপেক্ষা করতে পছন্দ করেন। মিলনের ছবি হয়ে গেলে দর্শকরা কিভাবে নেয়, অদিতিকে দেখে তাদের কি প্রতিক্রিয়া হয়, তা যাচাই না করে কেউ এগোতে চাইবেন না। তারা লক্ষ্য রাখবেন, একটু একটু কথাবার্তা এগিয়ে রাখতে পারেন, কিন্তু কখনোই অদিতির সঙ্গে চুক্তিতে সই করবেন না। মিলনের ছবি ফ্লপ করলে বলার সুযোগ পাবেন, আরে নতুনদের দিয়ে যদি বাজিমাত করা যেত, তাহলে ঘোড়ার বদলে গাধাকে দিয়ে দৌড় করানো যেত। এসব কথা শুনলে মিলনের হাসি পায়। কোন ছবি চলবে কোন ছবি চলবে না তা কোনো বিশেষজ্ঞ আগাম বলতে পারেন না। প্রচুর বিখ্যাত শিল্পী, নামী পরিচালক, ভালো গান থাকা সত্ত্বেও ছবি ৩-৪ সপ্তাহের মধ্যে প্রেক্ষাগৃহ থেকে দর্শকের অভাবে উঠে গেছে বহুবার। আবার যে ছবি সম্পর্কে তেমন কোনো আশা কেউ করেনি, সেই ছবিকেই দর্শকরা সুপারহিট করে দিচ্ছে। হ্যাঁ, সিনেমা একটা বিরাট জুয়া খেলার নাম, যার ৯৯ ভাগ হল ফ্লপ, লোকসান, আর ১ ভাগ হল হিট, লাভ। তবু ওই ১ ভাগের জন্যই মানুষ আসে ছবি তৈরি করতে, আর সেই সঙ্গে থাকে এই শিল্পের প্রতি ভালোবাসা। কিন্তু এসব সত্যি হলেও মিলনকে লড়তে হচ্ছে এই ১ ভাগ জায়গা পাওয়ার জন্যে। চাইলে যে এটা সম্ভব হবে এমন নয়, কিন্তু না হওয়া মানে জীবনের উপর একটা কালো পর্দা নেমে আসা। চলচ্চিত্র পরিচালনা ছাড়া অন্য কোনো বিদ্যে মিলনের জানা নেই। ছবি ফ্লপ হলে আর কেউ এগিয়ে আসবে না টাকা নিয়ে, না এলে পরের ছবি তৈরি করতে পারবে না সে। তুমি যতই ভালো কাজ করো, কোনো মূল্য নেই যতক্ষণ না দর্শকরা দেখে খুশি হচ্ছে। আজ পর্যন্ত ছবি তৈরির কোনো ফর্মুলা বের হয়নি যাতে হিট হয়। মিলনের মনে হচ্ছিল তার একটাই ভরসা, অদিতি। ক্যামেরায় মেয়েটিকে অপূর্ব দেখাচ্ছে। কোনো কোনো মেয়েকে এমনিতে সুন্দরী বলে মনে হয় না, কিন্তু ছবিতে চমৎকার দেখায়। অদিতি সেই ধরনের মেয়ে। তাছাড়া এর সংলাপ বলার ধরন, যেখানে সংলাপ নেই সেখানকার নির্বাক অভিনয় মিলনকে ভরসা দিচ্ছে খুব। আজ শুটিং ছিল না, স্টুডিওতে নিজের অফিসে বসে কাজ করছিল মিলন। এই সময় লোকটা এলো। আপনি মিলনবাবু? হ্যাঁ বলুন। একটু বসতে বলুন। লোকটা হাসল। বসুন। বসল লোকটা। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে এগিয়ে ধরতেই মিলন মাথা নেড়ে না করল। নিজে একটা সিগারেট ধরিয়ে অনেকটা ধোঁয়া ছেড়ে বলল, আমার নাম কমলেন্দু। কি করতে পারি আপনার জন্যে? আপাতত একটাই কাজ করুন, আমার স্ত্রীর ঠিকানাটা দিন। আপনার স্ত্রী? কে তিনি? আপনার ছবির নায়িকা নবাগতা অদিতি। অদিতি আপনার স্ত্রী? হাঁ হয়ে গেল মিলন। কেন? আমাকে দেখে কথাটা বিশ্বাস হচ্ছে না বুঝি? লোকটাকে অত্যন্ত অপছন্দ করল মিলন। ওর হাসির সঙ্গে একটা ক্লেদাক্ত ভাব জড়ানো। এই লোক কখনোই ভালো হতে পারে না। আপনার স্ত্রীর ঠিকানা আপনারই জানার কথা, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু স্ত্রী যদি নষ্ট চরিত্রের মেয়ে ছেলে হয়, আর আপনাদের মতো ফিল্মের লোকজন যদি তাকে সাহায্য করেন, তাহলে স্বামীর পক্ষে তার হদিস বের করা একটু মুশকিল হয়ে পড়ে। আপনি কি বলতে চাইছেন? মিলন উত্তেজিত হয়ে চিৎকার করল। এত উত্তেজিত হবেন না দাদা, শরীর খারাপ হয়ে যাবে। শুনুন, আপনি আমাকে বিরক্ত করবেন না। এ কি বলছেন? আপনাকে আমি বিরক্ত করব কেন? শুধু ওর ঠিকানাটা দিয়ে দিন, চলে যাই। আমার পক্ষে ওর ঠিকানা দেওয়া সম্ভব নয়। কেন? আগে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। ও যদি অনুমতি দেয় তাহলে আপনি ওর ঠিকানা পাবেন। আমার স্ত্রীর অনুমতির জন্যে আমাকে অপেক্ষা করতে হবে? অদিতি আপনার স্ত্রী কিনা তা আমি জানি না, কিন্তু সে আমার ছবির নায়িকা। লক্ষ লক্ষ টাকার ছবি তার উপর নির্ভর করছে। এ অবস্থায় তাকে ডিস্টার্ব করলে আমার ছবির ক্ষতি হবে। আপনার ছবির ক্ষতি তো অন্যভাবেও হতে পারে। তার মানে? ধরুন অদিতি মারা গেল, ক্ষতি হবে না? মিলন আর মাথা ঠিক রাখতে পারল না, চিৎকার করে বলল, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। তার চিৎকার শুনে সামন্ত এবং প্রোডাকশনের কয়েকজন ছুটে এলো। সামন্ত ঘরে ঢুকেই জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদা? কমলেন্দু হাসল, কিছু হয়নি ভাই, আপনারা কাজে যান।
মিলন বলল, আপনি বেরিয়ে যান এখান থেকে। কমলেন্দু বলল, যেতে পারি, কিন্তু তাতে তো সমস্যার সমাধান হচ্ছে না। আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন। মিলন বলল, আমার আর কিছু ভাবার নেই। সামন্ত আবার জিজ্ঞাসা করল, কিছু গোলমাল দাদা? হ্যাঁ ভাই, তোমরা যাও, আমরা কথা বলছি। মিলন যাদের উদ্দেশ্যে বলল সেই প্রোডাকশনের ছেলেরা বেরিয়ে গেল। কমলেন্দু বলল, ব্যাপারটা কিছুই নয়। আমি দাদার কাছে আমার স্ত্রীর ঠিকানাটা চাইছিলাম, উনি উত্তেজিত হয়ে পড়লেন। তাই না দাদা? কে আপনার স্ত্রী? সামন্ত রেগে গেল। মিলন বলল, ইনি ক্লেম করছেন অদিতি এর স্ত্রী। সামন্ত জিজ্ঞাসা করল, কি নাম আপনার? কমলেন্দু। কমলেন্দু হাসল। আপনি বাইরে গিয়ে দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যে আসছি। বাইরে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ। বেশ, যথা আজ্ঞা। কমলেন্দু উঠে বাইরে চলে গেল। সামন্ত বলল, আমি অদিতির সঙ্গে কথা বলে আসছি, মনে হচ্ছে কোনো গোলমাল আছে। সেরকম কিছু হলে আমি একেবারে ডুবে যাব সামন্ত। সেরকম কিছু হতে আমি দেব না। কমলেন্দু পাশ কাটিয়ে হন হন করে স্টুডিওর টেলিফোন বুথে চলে এলো সামন্ত। ডায়াল করল। অদিতি ফোন ধরল। অদিতি, সামন্ত বলছি। কমলেন্দু বলে কাউকে চেনো? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল অদিতির। অদিতি, চিনতাম। কে লোকটা? স্টুডিওতে এসে ঝামেলা করছে। ওর সঙ্গে আমার একদা বিয়ে হয়েছিল। নির্মমভাবে অত্যাচারিত হওয়ার পর আমি ওকে ডিভোর্স করতে বাধ্য হয়েছি। ও, ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। তাহলে শালা এখনও তোমাকে স্ত্রী বলছে কি করে? আমি অনেক দিনই ওর স্ত্রী নই। আমি কি স্টুডিওতে যাব? না না, আমরাই ব্যবস্থা করছি, কোনো চিন্তা করো না। টেলিফোন রেখে কমলেন্দুকে নিয়ে মিলনের ঘরে ঢুকল সামন্ত। দাদা, এই লোকটা মিথ্যে কথা বলেছে। অদিতি ওর স্ত্রী নয়, ওদের ডিভোর্স হয়ে গেছে। কমলেন্দু বলল, যা ছেলে, বিয়ে হলো আত্মার বন্ধন, আইন কি তাকে ছিন্ন করতে পারে? কি বোকা বোকা কথা। সামন্ত বলল, আপনি বেরিয়ে যান। স্টুডিওতে যাতে আর কখনো ঢুকতে না পারেন তার ব্যবস্থা আমি করব। কমলেন্দু ঘাড় নাড়ল। যাচ্ছি, কিন্তু এরপরে যখন আসব তখন আপনারাই আমাকে জামাই আদরে ডেকে আনবেন। বেরিয়ে গেল সে। শুনছিলেন সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছিলাম এর 4র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল্পতর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।